নির্বাচনের পর আপনাদের সমগ্র এলাকায় কি পরিমাণ অত্যাচার করেছে। আপনার বাড়ির লোক অত্যাচারিত হয়েছে, আপনার পাশের বাড়ির লোক অত্যাচারিত হয়েছে, সাধারণ কর্মীরা অত্যাচারিত হয়েছে, জনসাধারণ অত্যাচারিত হয়েছে। কারণটা কি? আপনারা বিজেপির সঙ্গে ছিলেন, আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন। আপনাদেরকে ঠিক করে নিতে হবে যে আগামী নির্বাচন যদি তৃণমূলের বিসর্জন দিতে হয় তাহলে অসীম সাময়িক ছাড়া আপনাদের কেউ ভোট দেন না, কাউকে ভোট দেওয়া উচিত নয়। তার কারণ দুটো জিনিস এখানে আমি আপনাদের বলতে এসেছি। আপনারা ঠিক করে নিন, যেখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন বাহারুল ইসলাম, তিনি কোথাকার লোক। আর আজকে যে আর একটা প্রার্থী আছে এখানকার, তিনি হচ্ছেন আইএসএম এর আরাবুল ইসলাম। আমি শুভবর্তী সম্পন্ন সমস্ত বামপন্থী মতাদর্শ মানুষদেরকে জানতে চাই, আপনাদের এই তারতা অঞ্চলে একজন যিনি আজকে গত হয়েছেন এবং তারতা স্কুলের মাস্টার মশাই বিধান চন্দ্র মন্ডল, আপনারা সবাই ছিলেন। সেই বিধান চন্দ্র মন্ডলকে 2009 সালে তারতা স্কুলের মধ্যে থেকে টেনে আনতে আনতে কোন লোক পেয়েছিল? আজকে সেই সমস্ত বামপন্থী মানুষদের কাছে আমরা প্রশ্ন করতে চাই, আজকে আমরা কাদের সঙ্গে আজকে আপনাদের নীতি আদর্শ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আজকে আপনারা আইএসএম এর সঙ্গে যোগ করেছে। আপনাদের লজ্জা ঘেন্না যদি না থাকে সেই সমস্ত নেতাদেরকে আপনারা বহিষ্কার করুন এবং এই সঙ্গে বামপন্থী মতাদর্শ আদর্শের মানুষদেরকে আমরা বলবো, আপনারা যদি তৃণমূলকে বিসর্জন দিতে চান তাহলে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ নেই। আমরা আপনাদের কাছে এসেছি ভোট চাইতে। আমাদের বাড়িকে অনেকে বলে যে আপনাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমরা এখান থেকে আশ্বস্ত করছি, আমাদের সরকার আসলে লক্ষ্মীর ভান্ডারের 2,000 থেকে সেটা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনাদেরকে 3,000 টাকা দেওয়া হবে। আমরা আসলে আপনাদের যোগ্য যে সমস্ত বেকার যুবকরা আছে, মেধাযুক্ত ও ঘুষ মুক্ত আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো, আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই অঞ্চলে অনেক নেতা আছে যাদের অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আছে, অনেক কিছু আছে। আপনারা জানেন তাদের কাছে আপনাদের বাড়ি আসলে আপনারা প্রশ্ন করুন যে তারা যদি এসে বলে আমরা দিদি উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আপনাদের উন্নয়ন করেছে, তাদের কাছে আপনারা প্রশ্ন করুন আপনাদের সোর্স অফ ইনকাম কি আছে, সেই সমস্ত নেতাদের সোর্স অফ ইনকাম কি আছে, আজকে কি হয়ে গেছে আপনারা নিজেই সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে কথা নিয়ে যাচ্ছি, বিজেপি সরকার আসলে আজকের যে মানুষের একটা ভয়ের পরিবেশ আছে, ভয়ের পরিবেশ কি? আমরা সবসময় নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছি। আপনারা এখান থেকে জানেন প্রত্যেক বাবা মা প্রত্যেক তাদের সন্তানরা যখন আমাদের তার মধ্যে তার থেকে যদি পড়তে যায় তার বাবা মাটা ভাগা গিয়ে বসে থাকে। তার কারণ তারাও জানে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত নারীদের সমস্ত আজকে শিশু বাচ্চারা আজকে কেউ সুরক্ষিত নয়। আমরা আসলে আমরা আবার বলে যাচ্ছি যোগী মডেল এখানে আমরা স্থাপন করবই কোন সৌগত মোল্লা, কোন রাকেশ রায় চৌধুরী, কোন গৌতম মন্ডল রোধ করতে পারবে না। আমরা এখানে স্থাপন করবই। আজকে আমাদের অনেকে অনেক কিছু বলে, আমরা দুটো কথা খোঁজ করে এখানে যাচ্ছি। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মডেল এইখানে কেন আসবে তার আমি বলে যাচ্ছি। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ একটাই কথা বলে যে जो अगर हमारा माँ बहन बेटी के इज्जत पर हाथ डालेगा उसके अगले चौड़ाई पर उसके लिए यमराज खड़े होंगे। और ठीक একই ভারতবর্ষের আর এক মুখ্যমন্ত্রী একই রাজ্যে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে শরীর যদি থাকে যেমন মাঝে মাঝে জ্বর জারি হয় তেমন ধর্ষণ হয়। আপনার এই ধর্ষক সরকারকে বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে, এই ধর্ষক সরকারকে আপনাদের উৎখাত করতে হবে। সেই জন্য আমরা এখানে ভোট চাইতে এসেছি। আপনাদের নিজেদের ঠিক করতে হবে আগামী ভবিষ্যতের প্রজন্মকে। আপনাদের ঠিক করতে হবে যে আমরা
বাক স্বাধীনতা আমাদের থাকবে কি? আপনাদের ঠিক করতে হবে আমার নিজের জায়গায় আমি নিজে ফসল ফলাবো কি? আপনাকে ঠিক করতে হবে আপনার জমি আপনি বেচবেন কি? আপনাকে ঠিক করতে হবে আপনার এলাকার মধ্যে দিয়ে কোথায় কি করবে? আপনাকে ঠিক করতে হবে এই এলাকার উন্নয়ন কি হবে? আপনাকে ঠিক করতে হবে আমাদের ধর্ম সংস্কৃতি কি হবে? আপনাদের ঠিক করতে হবে যে আমরা আগামী দিন মাথা উঁচু করে বসবো কিনা। তাই আমরা আওয়াজ দিচ্ছি 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 2026-এর নির্বাচন শওকত মোল্লার বিসর্জন। ধন্যবাদ সম্মানীয় সুজন প্রামাণিক মহোদয়কে। এখন ধন্যবাদ আজকে সভার সঞ্চালক অসীম হাজারী মহোদয়কে, উপস্থিত সহমঞ্চকে আমার প্রণাম। আমার সামনে উপস্থিত আছেন দেবতুল্য কার্যকর্তা, পথ চলতি মানুষ, এতদ অঞ্চলের সব থেকে বড় বাজার তারদা বাজার, সেখানে ক্রেতা বিক্রেতা এবং আমার এই শব্দযন্ত্রের মাধ্যমে যত দূর পর্যন্ত এই আওয়াজ যাচ্ছে সেই আওয়াজ যে সমস্ত শ্রোতারা গ্রহণ করছেন, তৎসহ তৃণমূলের যে সমস্ত বন্ধু এবং এখানে মার্ক্সবাদী পার্টি যে সমস্ত বন্ধু আছেন তাদেরকেও গৈরিক অভিনন্দন জানাই। আমরা তারদা অঞ্চলে এসেছি ভোট ভিক্ষার জন্য আপনাদের কাছে। আপনারা কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট প্রদান করবেন, কেন তৃণমূল সরকারকে ভোট দেবেন না, আর কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তার জন্য ভোট ভিক্ষা করতে। এই ভোট ভিক্ষা আর যে সমস্ত প্রান্তিক মানুষ যাদের কিছু করে খাওয়ার অবলম্বন থাকে না, যারা ভিক্ষা করেন, যাদের নিজেদের রুটি রুজির জন্য ভিক্ষা করেন, তাদের মধ্যে সামান্যতম পার্থক্য আছে। যে সমস্ত মানুষরা আপনাদের দ্বারে এসে আঁচল পেতে ভোট ভিক্ষা করেন, তাদেরকে আপনারা দেন মন থেকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সচ্ছলতা ভাবে থাকেন। আর ভারতীয় জনতা পার্টিকে বা আমাকে কেন ভোট দেবেন, আমি আপনাদের কাছে ভিক্ষা করতে এসেছি। কারণ যে অব্যবস্থা এখানে চলছে সেই অব্যবস্থার পরিবর্তনের জন্য আপনারা যদি এখন আমাকে ভোট দেন, পরবর্তীকালে বিধায়ক হওয়ার পর আপনারা গিয়ে আমার কাছে অধিকারের সঙ্গে বলতে পারবেন আমি আপনাকে ভোটটা দিয়েছিলাম, এই কাজটা আমার করে দিতে হবে অসীম সাথে। যারা তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় এসেছিলেন সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে, আপামর যারা বিরোধী ছিলেন এবং কিছু মার্ক্সবাদী পার্টির লোকজন তারাও বুঝেছিলেন যে এই স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থা, যারা দলতন্ত্রকে শাসন ব্যবস্থায় পরিণত করেছে, যারা পুলিশি ব্যবস্থাকে নিজের দলগত কুক্ষিগত করেছে, তাদের বিসর্জন যাওয়া উচিত। আর তার জন্যেই সমস্ত মানুষ মমতা ব্যানার্জির সেই কথায় যে আমরা 56,000 বন্ধ কলকারখানা খুলে দেব, আমরা কলকাতাকে লন্ডন বানাবো, আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার করব, আমরা রিস্টোরেশন অফ ডেমোক্রেসির মাধ্যমে সমস্ত মানুষ তাদের যারা বিরোধী আছেন তারা তাদের মতো করে কথা বলবেন, তারা তাদের নিজেদের পতাকা নিয়ে মাঠে, পঞ্চায়েতে, বিধানসভায় লড়তে পারবেন, তারা তাদের মতো করে বাক স্বাধীনতা করবেন, তারা সরকারের নীতির বিরুদ্ধে আচরণ করবেন। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে আমরা কি পেয়েছি এবং কি হারিয়েছি আপনারা শুভবুদ্ধি মানুষ সবাই জানেন। তাই যে মানুষটি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেব, যে মানুষটি বলেছিলেন কলকাতায় ভীষণ যানজট হয়, সেই যানজট মুক্তর জন্য আমি ফ্লাইওভার করে দেব, বাস্তবের মাটিতে তাই কিচ্ছু হয়। আমার মমতা ব্যানার্জি এবং তার যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থার জন্য তো দুঃখ হয়, তৎসহ এতদ অঞ্চলের যে সমস্ত
বরিষ্ঠ বলশালী, যাদের প্রাধান্যতায় 21-এ আমাদের সামান্যতম কার্যকর্তা যারা ভোট দিয়েছিলেন কিনা না জেনে অত্যাচার করেছিল, সেই সমস্ত তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন যে আপনারা এত যোগ্যতা সম্পন্ন, এত শক্তিশালী, এত বরিষ্ঠ নেতৃত্ব হওয়ার সত্ত্বেও বাইরের বিধানসভা থেকে একজন প্রার্থী এনে আমাদের মাথায় বসিয়ে দিতে হলো। এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আপনাদের নেতৃত্বদের কাছে করবেন। যে সমস্ত বামপন্থী মানুষ এবং মুসলিম সমাজ যারা ভাবছেন যে আইএসএফ কে ভোট দেওয়া উচিত, সেই সমস্ত মানুষদের জন্য বলছি, শুধু জামার রং পাল্টালে তার ভিতরের আত্মা কোনোদিন পরিবর্তন হয় না। আর তৃণমূলের গর্ভ থেকেই যে মানুষটির জন্ম হয়েছিল তার নাম আরাবুল ইসলাম, তিনি শিক্ষা মেরুদণ্ড, সমাজের যে শিক্ষক তাকে জব ছুড়ে মেরেছিল। তাহলে আপনাদেরকে উন্নতি করবে সেটা আপনারা চিন্তা করুন। আজকের এই তাড্ডা অঞ্চলে, এপাদ অঞ্চলে শুভবুদ্ধি মানুষদের বাস সব থেকে বেশি, এখানে সব থেকে বেশি শিক্ষক, টিচার, বড় বড় সরকারি কর্মকর্তা, চাকরিজীবী এখানে বাস করে। তারা সারা বছর ধরে ভারতীয় জনতা পার্টির জন্য আন্দোলন করে, ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে। আমি চাই যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম সহ আমার এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সেই সমস্ত মুসলিম সমাজের কাছে প্রশ্ন করতে, আপনারা কি চান না যে এই মমতা ব্যানার্জি আর কিছু নেতার পিছনে শুধু লাটেয়াল বাহিনী হয়ে আমার সন্তান ঘুরে বেড়াচ্ছে? এর থেকে আমি মোদিজির হাত ধরে, যে মোদিজি বলেন যে এক হাতে আমি কোরআন শরীফ দেখতে চাই আর অন্য হাতে কম্পিউটার দেখতে চাই, সেই সমস্ত মানুষ, মুসলিম সমাজ যে রাষ্ট্রবাদ কে প্রাধান্যতা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসে একজন আইএস আইপিএস হয়ে সমাজের উন্নতি করবে লাগুন, সেই সমস্ত মুসলিম সমাজের কাছে আমার এই প্রশ্ন, আর কতদিন আপনারা তেজপাতার মতো হয়ে থাকবেন? আর কতদিন আপনারা শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হয়ে থাকবেন? এই ভারতীয় জনতা পার্টির একজন সেবক আপনাদের সামনে বলছে, ভারতীয় জনতা পার্টির প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন, যে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, সেটির নাম, তার নাম মিসাইল ম্যান এপিজে ডক্টর আব্দুল কালাম। কোন কংগ্রেস, কোন সিপিএম তাদের একবারের জন্য মনে হয়নি যে মুসলিম সমাজকে ত্বরান্বিত করা উচিত, মুসলিম সমাজকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভেবেছিল, কারণ তাদের নীতি, আদর্শ এবং তাদের যে মানসিকতা, যে ভারতে যারা থাকে সবাই ভারত মাতার সন্তান, সেটি হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যতদিন না পর্যন্ত তারা সামগ্রিকভাবে ভারতের উন্নতির জন্য আসবে, ততদিন ভারতের উন্নতি হবে না। আমাদের বাংলা এবং বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলে, হাসি পায়। মাঝে মধ্যে যখন সংবাদ মাধ্যমে, প্রিন্ট মিডিয়াতে এইসব কথাবার্তা দেখি, তখন হাসি পায়। তারা এত বেশি বাঙালি প্রেমী যে তাদের 4 জন রাজ্যসভার সাংসদ তারা বাংলা বলতেও জানে না, তারা বাংলা বলতে শুনতে কিচ্ছু বুঝতে পারে না, তারপরে বলা হয় তারা নাকি রাষ্ট্রবাদী, তারা বাংলা প্রেমী। আর এই ভারতীয় জনতা পার্টিকে যারা বহিরাগত বলে, তারা কান খুলে শুনে নিন, ভারতীয় জনতা পার্টির ইতিহাস সম্পর্কে তারা জানে না। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি একজন ব্রাহ্মণ সন্তান, যিনি আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের সুসন্তান। আর এই ভারতীয় জনতা পার্টির প্রণেতা এবং প্রবক্তা যিনি ডক্টর দীনদয়াল উপাধ্যায়, তার যে নীতি তৈরি করেছিলেন, সেই নীতিতে বলা হয়েছিল, যতদিন পর্যন্ত একটা প্রান্তিক মানুষের কাছে তার উন্নতি সাধন না হবে, ততদিন ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে বসতে পারবে না। তার জন্যেই আপনারা জানেন, এই নরেন্দ্র মোদীজি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই 73 বছর বয়সে পর্যন্ত তিনি একদিনও ছুটি নেন না। কংগ্রেসের রাহুল গান্ধীজি এখনো পর্যন্ত তিনি উইকেন্ডে ঘুরতে যায়, ভাইপো মাঝে মধ্যে উদয় হয়ে যায়, কিন্তু এই 73 বছরের মানুষটি ভারত মাতার জন্য একজনীয় কোনোদিন ছুটি নেন না, অবিরাম পরিশ্রম করতে চলেছেন।
তিনি দেখিয়েছেন করোনা কালে হিন্দু মুসলিম নয়, তিনি দেখিয়েছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে তাতে হিন্দু মুসলিম নয়, যে তিনি দেখিয়েছেন যে সময় আমরা নিজেরা আতঙ্কের মধ্যে ভুগছিলাম যে আমরা না খেতে পেয়ে মারা যাবে কিনা করোনা পিরিয়ডে, সেই সময় তিনি প্রতিটা বাড়িতে ভারতবাসী প্রতিটা বাড়িতে তিনি অন্ন সংস্থানের ব্যবস্থা করেছেন। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী কোনোদিন বলতে 100 কোটি হিন্দু লোক আমার ভোট দেয়, তারা আমার ভারতবাসী। তিনি সব সময় বলেছেন 140 কোটি ভারতবাসী। এটাই একজন রাজার তার রাজ্য চালাবার, তার রাজকার্য চালাবার প্রকৃষ্ট উদাহরণ। সে নেতা হোক আর বিরোধী হোক, সে সপক্ষে হোক আর বিপক্ষে হোক, সবাই তার সন্তান। যেমন একজন বাড়িতে প্রতিটা বাচ্চার বাবা মা কাছে একজন দুষ্টু ছেলেও যেমন তার সন্তান, তেমনি সুসন্তানও তেমনি সন্তান। তাই আমরা কোনোদিন ভেদাভেদ করি না, আমরা কোনোদিন এই ডিভাইডেশন করি না। আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসার পরে আমাদের কার্যকর্তার কান্না, আমরা দেখেছি কিভাবে বুলডোজার দিয়ে আমাদের বাড়ির কার্যকর্তাদের বিরোধীদের বাড়ি ভাঙা হচ্ছে। একটাই প্রশ্ন, যিনি এবং যার সাঙ্গপাঙ্গ এই কাজ করেছেন আপনারা কি সঠিকভাবে জানেন? যে মানুষটির বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙেছেন সেই মানুষটি অরিজিনাল আপনাদের ভোট দেয়নি। আপনাদের কাছে কি কোনো তথ্য আছে? সে তথ্য আপনারা দিতে পারবেন না। যেখানে গণতন্ত্রে মানুষের বাক স্বাধীনতা থাকবে, তার কি ইচ্ছা সে কোন পার্টি করবে, সেখানে আপনারা কোন হরিদাস পাল যে সিদ্ধান্ত নেবেন যে বিরোধী করলে আপনারা তাদের বাড়ি ভাঙিয়ে দেবেন। আর আমরা আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি, তার একটাই কারণ, আমরা কথা দিয়ে যাচ্ছি 4 মের পর ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, কোন বিরোধীর লোম স্পর্শ পর্যন্ত আমরা করব না, করব না, করব না। আপনারা নিশ্চিন্তে আপনাদের বিরোধিতা করতে পারেন, সরকারের প্রতি আপনাদের মতামত পোষণ করতে পারেন, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারেন, তার জন্য পূর্ণ সহযোগিতা পাবেন আমাদের তরফ থেকে এবং সম্মানীয় মোদিজির তরফ থেকে। আমরা ভারতীয় জনতা পার্টি, পার্টি উইথ দ্য ডিফারেন্স আমাদেরকে বলা হয়। অন্য পার্টির থেকে আমরা আলাদা, আমরা যা করি লোকে তাই দেখে শেখে। যে সমস্ত এখানের বড় বড় নেতা আছেন তাদেরকেও আশ্বস্ত করছি, আপনাদের কোথাও পালিয়ে যাওয়ার দরকার নেই, আপনারা আপনাদের বাড়িতে থাকবে। এই অসীম সাপুই বিধায়ক হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের আত্মরক্ষা করার সুবিধা করে দেবে। আমরা ক্যানিং পূর্বের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, ক্যানিং পূর্বের হিত গৌরব ফিরতে চাই, ক্যানিং পূর্বের সেই সমস্ত প্রান্তিক মানুষের কাছে আমরা আমাদের যে বার্তাটা পৌঁছাতে চায় যে আপনারা বোম বন্দুকের রাজনীতি ছাড়ুন, আপনারা বই পেন খাতা আনুন এবং সমাজের মূল স্রোতে ফিরে এসে এই ক্যানিং পূর্ব থেকে ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য, ভারতবর্ষকে মুখ উজ্জ্বল করার জন্য আপনারা অগ্রণী ভূমিকা নিন। তাই আমরা আমাদের যে ম্যানিফেস্টো আছে সেটাতে বলেছি যে ক্যানিং পূর্বে একটা বড় বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় যাতে হয় তার জন্য ব্যবস্থা করব। ক্যানিং পূর্বের ছাত্রছাত্রী যাতে কলকাতায় গিয়ে আবার ফিরে আসতে পারে, সেই সমস্ত পড়াশোনার জন্য আমরা মাননীয় অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেলপথ সম্প্রসারণের ব্যবস্থা নেব। আমরা বলেছি যে লেদার কমপ্লেক্সে এত অব্যবস্থা, এত পরিকাঠামোগত দুর্ব্যবস্থা, তার উন্নতি করা এবং তৎসহ যে বেতন বৈষম্য আছে, অর্থাৎ আপনি একটা কাজ করেন তার জন্য 800 টাকা মাইনে দেন, আর অন্যজন সেই কাজ পায়, সেই কাজ প্রতিদিন তার রোজ হয় 500 টাকা। এই বেতন বৈষম্য আমরা পুরোপুরি নিরাময় করব, সম কাজে সম বেতন দেওয়ার আমরা সংকল্পবদ্ধ। আমরা দেখেছি যে নারী সুরক্ষার দিক থেকে আজকে ভারতবর্ষের সর্বশেষ যে জায়গাটি, সেটি উজ্জ্বলতার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী ধরে রেখেছে। আমরা বলছি নারী সুরক্ষা এবং নারীদের ক্ষমতা উন্নয়নের জন্য আমরা যেটা করব সেটা হলো প্রতিটি মন্ডল অর্থাৎ প্রতিটি জেলা পরিষদের যে 3টে করে অঞ্চল বা 4টে করে অঞ্চল হয় সেখানে একটি দুর্গা বাহিনী করা হবে এবং সেটি প্রশাসনের মাধ্যমে প্রশাসনের কর্তারা থাকবে। যে
মানুষটি এই নারী অর্থাৎ মাতৃশক্তির উপর আঘাত আনবে, এদেরকে আইন অনুপাতে সঠিক দৃষ্টান্তমূলক আমরা শাস্তির ব্যবস্থা করব। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তারা বিশ্বাস করি যে যুব সমাজকে যতদিন না তাদের মেধাযুক্ত তালিকা প্রকাশ হবে ততদিন পর্যন্ত এই সরকার এই সমাজের কোনোদিন উন্নতি হতে পারে না। তার জন্য এই 15 বছর ধরে যে সমস্ত যুব সমাজ মেধা সম্পন্ন থাকার পরেও চাকরি পাননি, সেই সমস্ত মেধাযুক্ত ছাত্রছাত্রী এবং যুব সমাজের জন্য অমিত শাহজি বলে গেছেন যে 5 বছর পর্যন্ত তাদের বয়সের এক্সটেনশন দেওয়া হবে। তৎসহ আমাদের ইস্তাহারে আমরা প্রকাশ করেছি যে আমরা 5 বছরে 1 কোটি চাকরির আপনাদের ব্যবস্থা করা হবে এবং সেটি কোনো ঘুষযুক্ত থাকবে না। কোনো আমাদের কার্যকর্তা আমাদের নেতার বাড়ির বান্ধবীর খাটের তলা থেকে কোনো কোটি কোটি টাকা পাওয়া যাবে না, এটা আপনাদের আশ্বস্ত করছি। আপনাদের সন্তান যদি মেধাযুক্ত হয় তার চাকরিটি কেড়ে নেওয়ার সাহস কারো কোনো নেতা থাকবে না, এটুকু আমরা কমিটমেন্ট করে যাচ্ছি। যে সমস্ত বয়স্ক মহিলা, বিধবা মহিলা, বয়স্ক লোকজন আছেন তারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তুলতে গেলে আমার কাছে অনেকেই এসে দুঃখ করে যে তুমি তো পার্টি করো, তুমি এটা শোনো যে আমরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা তুলতে গেলে কিছু কিছু টাকা তৃণমূল নেতাদেরকে দিতে হয়। আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করছি যে এইবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আমরা ক্ষমতায় আসার পর আপনাদেরকে ডবল করে দেওয়া হবে এবং তার থেকে 1 টাকাও কোনো কার্যকর্তা, কোনো নেতা আপনাদের কাছ থেকে দাবি করবে না বা নেবে না। আমাদের সরকার নারী সুরক্ষা এবং নারীদের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা যে বাসে যাতায়াত করবেন সরকারি বাসে, সেটা সম্পূর্ণ আপনাদের ফ্রিতে যাতায়াত করবেন, বিনামূল্যে আপনারা যাতায়াত করতে পারবেন। যে 1500 টাকা বা 1700 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তাতে কোনোদিন মানুষের কোনো উপকৃত হয় না। তাই অমিত শাহজি প্রধানমন্ত্রীজি সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাড়িয়ে 3000 টাকা পর্যন্ত আপনাদের করা হবে। আমরা সামগ্রিকভাবে ক্যানিং পূর্বের উন্নতি চাই, তাতে সমস্ত যুব সমাজ, রাষ্ট্রবাদী মুসলিম সমাজ আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা নিজেদের ভোট দেওয়ার আগে আপনার বাড়ির আঙ্গিনায় যে বাচ্চাটি ঘুরে দাঁড়ায় তার কথা একবার ভাবুন। যে সমস্ত মুসলিম সমাজ আছেন তাদের কাছে আমার স্পষ্টীকরণ করছি যে আপনারা আইএসএফ কে ভোট দিলেন, আইএসএফ এই সিটটা বার হলো বা ভাঙর বার হলো, আরো 5টা সিট তারা পেল, কিন্তু সরকার গঠন করতে পারবে কি? তাই নিজের মূল্যবান ভোট দেওয়ার আগে দুবার চিন্তা করুন। আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি আমাদেরকে আশীর্বাদ করলে আমার যে এমএলএ কোটার থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর আসে, তার মধ্যে সব থেকে বেশি যে টাকা সেটা সামগ্রিক উন্নতির জন্য আপনাদের কমিউনিটি এবং যারা প্রান্তিক মানুষ আছে তাদের মধ্যে আমি খরচ করব। আমরা প্রগতি চাই, আমরা উন্নতি চাই, আমরা শান্তি চাই। ক্যানিং পূর্বে অনেক হিংস্রতা দেখেছে। আপনাদের কাছে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে করজোড়ে অনুরোধ করছি যে আপনারা সবাই সম্মিলিত হন, ঐক্যবদ্ধ হন, আপনাদের শুভ বুদ্ধি নিয়ে ভোট দেওয়ার আগে একবার বিবেচনা করে ভোট দিন। আপনারা যাকে খুশি ভোট দিন, কিন্তু বিবেচনা করে ভোট দিন যাতে আপনাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী যে প্রজন্ম আসছে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। এই বলে সবাইকে আরো একবার গৈরিক অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ।